চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল। এছাড়াও অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। আরও জানাচ্ছেন আফসানা শাওন। জেনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। আইন শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানো আমাদের সবার যৌথ দায়িত্ব। আমাদের জাতীয় ঐতিহ্য, সরকারি বেসরকারি সম্পত্তি, সাধারণ জনগণ ও কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে দেশকে এই খারাপ পরিস্থিতি থেকে বের করতে হবে। বিক্ষোভকারীদের প্রতি আমার আহ্বান, বিক্ষোভের পরিকল্পনা বাদ দিন, আলোচনায় আসুন। তারপরও সংঘাত বন্ধ না হওয়ায় দেশটির নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন। নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, সংকটজনক পরিস্থিতির সুযোগে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নেপালি সেনাবাহিনী সহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঠমান্ডুর মেয়র ও র্যাপার ইঞ্জিনিয়ার থেকে রাজনীতিক হয়ে ওঠা বালেন্দ্র শাহ। তিনি বালেন নামেই জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে জোরে সোরে। সোমবার রাতে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিলে অনলাইনে বালেন ফর পিএম দ্রুত ট্রেন্ডে উঠে আসে। আফসানা শাওন, ৭১। নেপালের মহত্তরীর জলেশ্বর কারাগারের প্রাচীর ভেঙে পালিয়েছেন অন্তত ৫৭২ জন বন্দী। বিক্ষোভকারী ও বন্দীরা মিলে হামলা চালিয়ে প্রাচীর ভেঙে ফেলেন। পালানো বন্দীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পুলিশ জানান, ঘটনার দিন স্থানীয় সময় সন্ধ্যায় ৫ শতাধিক হামলাকারী কারাগারে উপস্থিত হয়ে হামলা চালায়। এ সময় বন্দীদের হাতে কেবল রান্নাঘরের ব্যবহার্য সরঞ্জাম থাকলেও বিক্ষোভকারীদের হাতে ছিল লোহার রড। জলেশ্বরের পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জরুরি বৈঠক করছে। জেলা প্রশাসন আগামীকাল সকাল পর্যন্ত সেখানে কারফিউ জারি রেখেছে। এদিকে নেপালের ধনগড়ি জেলেও বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, সেই সুযোগে জেল ভেঙে পালিয়েছেন বহু বন্দী। বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। জেনজির প্রতিবাদ ছড়িয়ে পড়েছে পুরো নেপাল জুড়ে। এর পেছনে বিভিন্ন কারণের কথা বলা হলেও সবচেয়ে বেশি যে শব্দটিকে দায়ী করা হচ্ছে তা হচ্ছে নেপো কিডস। কি ইতিহাস রয়েছে এই শব্দটির, যা গোটা প্রজন্মকে রাস্তায় নামতে বাধ্য করে? সে গল্প জানাচ্ছেন ঋতু সাহা। নেপাল হিমালয়ের পাদদেশের এক শান্তিপ্রিয় দেশ। সেখানে আজ উত্তাল তরুণ প্রজন্ম। রাজপথে নেমেছে হাজারো তরুণ তরুণী। আর সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি শব্দ, নেপো কিডস। একসময় নেপালে রাজতন্ত্র ছিল, এখন এক উদীয়মান গণতান্ত্রিক দেশ। তবে এবার সেই গণতন্ত্রই প্রশ্নের মুখোমুখি। দেশটির হাজারো তরুণ এখন রাজপথে, হাতে প্ল্যাকার্ড, মুখে ক্ষোভ। আর এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে একটি হ্যাশট্যাগ, নেপো কিডস। এটা কেবল সোশ্যাল মিডিয়ার শব্দ নয়, বরং একটি বিদ্রোহের প্রতীক। তবে কি এই নেপো কিডস? কেনই বা এটি নেপালের তরুণদের ক্ষোভের ভাষা হয়ে উঠল? নেপালে মূলত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে রাজতন্ত্রের অবসানের মাধ্যমে। নেপালে মূলত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে রাজতন্ত্রের অবসানের মাধ্যমে। তরুণ প্রজন্ম চেয়েছিল এক নতুন সূচনা। তবে বছরের পর বছর কেটে গেলেও রাষ্ট্রীয় কাঠামোয় রয়ে গেছে ক্ষমতার কুপ্রভাব, পরিবারতন্ত্র, আত্মীয় প্রীতি এবং রাজনৈতিক সুরক্ষা। এই তিনে মিলে গড়ে উঠেছে এক প্রভাবশালী শ্রেণী, যাদের সন্তানরা আজ নেপো কিডস নামে পরিচিত। নেপালের যুব সমাজের দাবি, রাষ্ট্রীয় চাকরি, সুযোগ সুবিধা, বিদেশে স্কলারশিপ সবই ভাগ হয়ে যাচ্ছে দেশটির ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের সন্তানদের মাঝে, যারা নেপো কিডস নামে পরিচিত। মেধা নয়, বরং পরিবারের পরিচয়ই হয়ে উঠছে সাফল্যের চাবিকাঠি।
দেশটির তরুণদের মধ্যে একটি বড় অংশের অভিযোগ সরকারি স্কলারশিপ থেকে প্রশাসনিক নিয়োগ এমনকি এনজিও ও কূটনৈতিক পদেও অগ্রাধিকার পাচ্ছে রাজনৈতিক পরিবারগুলোর সদস্যরা। জনগণের টাকায় চলা সুযোগগুলো হয়ে পড়েছে তাদের একচেটিয়া সম্পত্তি। তবে নতুন করে এই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে 2025 সালের মাঝামাঝি এক ঘটনাকে ঘিরে। সরকারি স্কলারশিপ তালিকায় রাজনৈতিক নেতাদের সন্তানদের নাম প্রকাশের পর থেকেই শুরু হয় সাধারণ মানুষের প্রতিবাদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, নাগরিক সমাজ ও চাকরি প্রার্থীরা একসাথে জড়ো হতে থাকে রাজপথে। জন্ম নেয় অ্যান্টি নেপোটিজম মুভমেন্ট। ঋতু সাহা, 71। নেপালে চলমান সহিংস বিক্ষোভে প্রাণহানি ও দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। নেপালের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মোদী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী বলেন, নেপালে যে সহিংস ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক। বহু তরুণের প্রাণহানিতে তিনি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই নেপালের সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, নেপালের পরিস্থিতি নিয়ে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে বসেছে। কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিবও। হামাস জানিয়েছে এই হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন। এদিকে কাতার ও আরব দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। যদিও এই হামলা নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আলোচনা করতে বৈঠক করছিলেন কাতারের দোহায়। হঠাৎই সেখানে হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, এই হামলা চালাতে ইসরায়েল 15টি জঙ্গি বিমান ব্যবহার করেছে এবং 10টি গোলা ছুড়েছে। তবে হামলায় কোনো হামাস কর্মকর্তা কিংবা নেতা মারা গেছেন কিনা ইসরায়েল এখনও সেটি নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে এক সূত্র। এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। তিনি আরও বলেন, এই হামলা ছিল আবাসিক ভবনের উপর, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন। এদিকে দোহায় ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনকে তেল আবিব আগেই অবহিত করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুরো পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। পরিস্থিতি ভালো নয়, তবে আমি শুধু জিম্মিদের ফিরে পেতে চাই। আজ যে পরিস্থিতি তৈরি হলো তাতে আমরা সন্তুষ্ট নই। প্রতিটি দিক নিয়ে আমি খুব অসন্তুষ্ট। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। মনিরুজ্জামান বাবু, 71। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত 50 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণের আশায় উপত্যকাটির দক্ষিণে জড়ো হওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় আরও অন্তত 50 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে দক্ষিণ গাজায় ত্রাণের আশায় জড়ো হওয়া 9 জন ফিলিস্তিনিও রয়েছেন। ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, গাজার বন্দর এলাকায় বাস্তুচ্যুত পরিবারের একটি অস্থায়ী তাঁবুতে ড্রোন হামলায় 2 বেসামরিক নিহত ও অনেকে আহত হয়েছেন। এছাড়া যুদ্ধবিমান একাধিক আবাসিক ভবন, আল মুখাবারাত এলাকার 4টি বাড়ি ও গাজা সিটির উত্তর পশ্চিমের জিদান ভবনে হামলা চালায়। দেইর আল বালার তালবানি এলাকায় আরেকটি বাড়ি ধ্বংস করা হয়। তুফার আল জারকা অঞ্চলে বেসামরিকদের ওপর হামলায় 2 তরুণ নিহত হন। পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন বুধবার ভোরে ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে 4টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করল
দেশটি। এ ঘটনায় পোল্যান্ড ও ন্যাটোর বিমান বাহিনী যৌথভাবে অভিযানে অংশ নেয়। সকালে অভিযান শুরুর পর দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল থেকে টুইটারে জানান, পোল্যান্ডের আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের প্রেক্ষিতে অভিযান চলছে। রুশ ড্রোনের এভাবে অনুপ্রবেশের ঘটনা পোল্যান্ড ও ন্যাটোর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সতর্ক করে বলেছেন, অবৈধভাবে নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট দেশের ভিসা সুবিধা বাতিল করা হবে। শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্যে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া এবং অবৈধভাবে বসবাসকারী যেসব নাগরিককে তাদের নিজ দেশ ফেরত নিতে রাজি নয়, সেসব দেশের উপর কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে ভিসা সুবিধা স্থগিত করা হবে। যুক্তরাজ্যের কর্মকর্তারা জানান, ভারতীয়দের ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার হার সর্বাধিক। শুধু গত বছরই ৭,৩৯৫ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের ক্ষেত্রেও সংখ্যা বেশি হলেও দেশটির সব নাগরিককে ফেরত নিতে অনীহা দেখাচ্ছে। আন্ডারগ্রাউন্ড রেল শ্রমিকদের ডাকে ব্রিটেনের রাজধানী লন্ডনে চলছে 5 দিনের ধর্মঘট। 12 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ধর্মঘট। রাজধানী লন্ডনে যাতায়াতের প্রধান ও পছন্দের ট্রান্সপোর্ট আন্ডারগ্রাউন্ড রেল, যা মাত্র রাজধানীর মধ্যে সীমাবদ্ধ। এই ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। বাসগুলোতে বেড়েছে প্রচণ্ড ভিড়। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। বেতন বৃদ্ধি, কাজের ঘণ্টা কমিয়ে আনা সহ কয়েকটি শর্তাবলী বাস্তবায়নের দাবিতে লন্ডনে চলছে আন্ডারগ্রাউন্ড রেল ধর্মঘট। 5 দিনের ওয়াকআউট শুরু করেছেন রেল শ্রমিকরা। আন্ডারগ্রাউন্ড রেলে প্রতিদিন প্রায় 50 লক্ষ যাত্রী যাতায়াত করে। ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব যাত্রীরা। এখন তাদের একমাত্র ভরসা লোকাল বাস। অতিরিক্ত যাত্রী চাপে বাসগুলো হিমশিম খাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পৌঁছতে পারছেন না গন্তব্যে। তাই অসহনীয় দুর্ভোগ সইতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। Much problem for the train strike. I need to go Cardiff. Now I'm getting late, so my bus is missing. ট্রেন তো স্ট্রাইক হয়েছে, এখন বাস তো হঠাৎ মাঝপথে থামাই দিতেছে। আপনি এক স্টপে উঠছেন, তো পরের স্টপে দেখা যাচ্ছে নামাই দিতেছে এবং প্রচুর মানুষের ভিড়। The transportations and all of that, and you see you can't get to where you're going to on time. You get to work on late and all of that, so it's been stressful. শুধু যাত্রীদের দুর্ভোগ নয়, ধর্মঘটের ফলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড ক্ষতির সম্মুখীন হবে রেল কর্তৃপক্ষ। যাত্রীরা চান এর সমাধান। ভবিষ্যতে যাতে এরকম ধর্মঘটের সম্মুখীন না হন, সেজন্য রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। কয়েকদিন পর পর স্ট্রাইক আননেসেসারি। লাস্ট গভর্নমেন্ট তাদেরকে সো মাচ মানি ইনক্রিজ করছে, তাদেরকে সো মাচ ফ্যাসিলিটি ইনক্রিজ করছে, স্টিল তারা এগুলি করতেছে ইন্টেনশনালি টু মেক পিপল লাইফ মিজারেবল। তারা এটা চেঞ্জ করে দেবে। লন্ডন টিউব ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ মেনে নিতে পারছেন না জনসাধারণ। রেল শ্রমিকদের দাবি মেনে নিয়ে দ্রুত এর সমাধান চান সবাই। আগামীতে যেন এমন ধর্মঘটের কবলে পড়তে না হয়, সেজন্য ট্রান্সপোর্ট ফর লন্ডনের প্রতি আগাম আর্জি সবার। আরিফ মাহফুজ, 71, লন্ডন। এবং এই ছিল আজকের আয়োজন। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বচোখ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।